নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। এই সাত সকালে আমরা আর একটা ভিডিও তৈরি করার অভিপ্রায়ে আমার প্রিয় ছাত্রছাত্রীদের দরবারে আমি উপস্থিত হলাম। তো ছাত্রছাত্রীরা অসংখ্য কমেন্টস করে আমাদেরকে জানাচ্ছেন তাদের সমস্যাটা কি, তাদের সমস্যা কিভাবে নিরসন করা যায় আমাদেরকে জানাচ্ছেন। আমরা চেষ্টা করছি সাধ্যমতো তাদের সমস্যা নিরসন করার জন্য। তেমনি আজকে সেই সমস্যার মধ্যে একটি সমস্যা আমাদের কাছে এসে পৌঁছেছে এই মুহূর্তে, সেটি হলো রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় সেমিস্টার মাইনর সিলেবাস অর্থাৎ পাস কোর্সে। সেই রাষ্ট্রবিজ্ঞানের 2024 সালের মাইনর কোর্সে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, আসার সম্ভাবনা প্রবল। সেই প্রশ্নটা আমরা আলোচনা করে দেব। এই আলোচনার পাশাপাশি শেষের কবিতা .com সোশ্যাল মিডিয়ায় গিয়ে আমরা যা বলছি তার বিস্তারিত নোটস সেখানে পাওয়া যাবে। তোমরা সেখানে ভিজিট করে নোটটি কালেক্ট করতে পারো যদি তোমাদের প্রয়োজন হয়, আর যদি না প্রয়োজন হয় ওকে। আজকে আমরা আলোচনা করব রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব বা তাৎপর্য কি, আলোচনা করে দেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে, মৌলিক অধিকারগুলির যেমন গুরুত্ব আছে, তাৎপর্য আছে, ঠিক তেমনিভাবে আমাদের এই নির্দেশমূলক নীতিগুলির একটা তাৎপর্য বা গুরুত্ব আছে। সেই গুরুত্ব বা তাৎপর্য আজকে আমরা আলোচনা করব। তোমরা আমাদের পাশে থাকো এবং বেল আইকনটি প্রেস করে রেখে দিও, কারণ সবার আগে প্রথমে তোমার কাছে আমরা পৌঁছাতে চাই। আমরা জানি ভারতবর্ষের সংবিধানের প্রধান বা আসল লক্ষ্য হল ভারতবর্ষকে বিশ্বের দরবারে একটি জনকল্যাণকর রাষ্ট্র হিসাবে গড়ে তোলা, অর্থাৎ বিশ্বের দরবারে ভারতবর্ষকে একটা জনকল্যাণকর রাষ্ট্র হিসাবে তুলে ধরা। আর এই জনকল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্যে কেবলমাত্র রাজনৈতিক গণতন্ত্র থাকলে চলবে না। এই রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি আমাদের দরকার সামাজিক গণতন্ত্র এবং অর্থনৈতিক গণতন্ত্র। আমরা জানি অর্থনৈতিক সাম্য বা গণতন্ত্র ছাড়া কোনো রাষ্ট্রের সমাজতন্ত্র আসতে পারে না। আর এই সমাজতন্ত্র যখন রাষ্ট্রের মধ্যে আসবে, তখন আর মানুষের বিভেদ থাকবে না। তখনই আমরা বলতে পারব ভারতবর্ষের একজন রাষ্ট্রপতি থেকে শুরু করে একজন ঝাড়ুদার সমমর্যাদার সম অধিকার ভোগ করে থাকবে। কিন্তু বাস্তবে কিন্তু এটি কখনো সম্ভব নয়। ভারতবর্ষের সংবিধানে এটা বলা হয়েছে, কিন্তু বাস্তবে আদৌ এটা সম্ভবপর হয় না, আমরা দেখেছি। আর এই অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতবর্ষের সংবিধান প্রণেতারা সেদিন আয়ারল্যান্ডের সংবিধানকে অনুসরণ করেছিলেন। আর সেই অনুসরণ করে ভারতবর্ষের সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারায়, ভালো করে শুনে রাখবেন, 36 থেকে 51 নম্বর ধারায় নির্দেশমূলক নীতিগুলি লিপিবদ্ধ করা হয়েছে।
তবে এই নির্দেশমূলক নীতিগুলি গুরুত্ব আছে কি না নেই রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে এবং পণ্ডিত মহলের মধ্যে বিতর্ক মতনৈক্য দেখা দিয়েছে। কেন দেখা দিয়েছে? এখানে একদল পণ্ডিত মহল মনে করছেন নির্দেশমূলক নীতিগুলির কোনো তাৎপর্য বা গুরুত্ব নেই। তার পক্ষে তারা যুক্তি দিয়েছে। আমরা আসবো, আমাদের সঙ্গে থাকো, আমরা আসবো সেই যুক্তিতে। পাশাপাশি আর এক দল পণ্ডিত মহল মনে করছেন এই নির্দেশমূলক নীতিগুলির বেশ তাৎপর্য আছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম একদল পণ্ডিত মহল মনে করছেন নির্দেশমূলক নীতিগুলির কোনো তাৎপর্য বা গুরুত্ব নেই, এবং আরেক দল পণ্ডিত মহল মনে করছেন এই নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য বা গুরুত্ব আছে। এখন আমরা সেই সকল পণ্ডিত মহলের যুক্তিগুলি আলোচনা করব। যে সকল পণ্ডিতরা বলছেন নির্দেশমূলক নীতিগুলির কোনো গুরুত্ব নেই, তাদের অভিমতটা কি? তাদের অভিমত, প্রথম অভিমত হলো এই নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। অর্থাৎ এই নির্দেশমূলক নীতি ক্ষুণ্ণ হলে জনগণকে তার সেফগার্ড দিতে পারে না আদালত, আর সেই কারণে এই নির্দেশমূলক নীতিগুলির কোনো গুরুত্ব বা তাৎপর্য নেই। 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে ভারতবর্ষের সংবিধানে 36 থেকে 51 নম্বর ধারায় এই নির্দেশমূলক নীতিগুলি লিপিবদ্ধ আছে, আর এই নির্দেশমূলক নীতিগুলি সংখ্যায় কিন্তু অসংখ্য, আর সংখ্যায় বেশি হওয়ার কারণে বাস্তবিক ক্ষেত্রে এগুলি প্রয়োগ করা কখনো সম্ভবপর হয়ে ওঠে না, আর সেই কারণে এই নির্দেশমূলক নীতিগুলির কোনো তাৎপর্য নেই। 3 নম্বর কি বলছেন বিপক্ষে? 3 নম্বর বলছেন যে নির্দেশমূলক নীতিগুলি বাস্তবায়িত করা বা না করা, নির্দেশমূলক নীতিগুলি বাস্তবায়িত করা বা না করা সম্পূর্ণভাবে সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। তাই এই নির্দেশমূলক নীতিগুলি বাস্তবায়িত করার ক্ষেত্রে সরকারের দিক থেকে বর্তমানে বেশ উদাসীনতা লক্ষ্য করা যায়। আমরা দেখলেই বুঝতে পারি সরকার কতটা উদাসীন এই নির্দেশমূলক নীতিগুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে। সুতরাং নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব যে আছে এ কথা আমরা মন খুলে বলতে পারি না। 4 নম্বর বিপক্ষে কি যুক্তি দেখানো হচ্ছে? 4 নম্বর বিপক্ষে যুক্তি দেখানো হচ্ছে নির্দেশমূলক নীতিগুলির প্রধান লক্ষ্য হল আমাদের এই সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজও পর্যন্ত সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভবপর হয়ে ওঠেনি। এটাই ছিল নির্দেশমূলক নীতিগুলির কোনো তাৎপর্য নেই তার কে যুক্তি। এইবার আমরা আসব যে সকল পণ্ডিত মনে করছেন নির্দেশমূলক নীতিগুলির বাস্তবে গুরুত্ব আছে, তাদের অভিমত কি।
চলুন তাদের অভিমতটা আমরা একটু দেখে নিই। আর যদি ভালো লাগে আমাদের এই আলোচনা, আমাদের আলোচনা বলতে শেষের কবিতা সুন্দরবন ইউটিউবে আলোচনা, তাহলে অবশ্যই 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 আমাদের পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করবে। বন্ধুদের মধ্যে একটু প্লিজ শেয়ার করে দাও, কারণ তোমার যে জিনিসটি, যে রত্ন তুমি পেয়েছো, সেটি তোমার বন্ধু পেলে কিছুটা হলেও তো উপকৃত হবে। হোক না, তোমার কাছ থেকে একটু উপকৃত হোক। তাও এবার আসবো আমরা বিপক্ষের যুক্তি। যারা বলছেন যে নির্দেশমূলক নীতিগুলির যুক্তি আছে, তাদের পক্ষে যে যুক্তিগুলি আছে সেটাই আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করেছি নির্দেশমূলক নীতিগুলির কোনো বাস্তবিক গুরুত্ব বা তাৎপর্য নেই, তার বিপক্ষে আমরা বলেছি। এবার আমরা আসবো নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব আছে, তার পক্ষে যুক্তি। তার পক্ষে যুক্তি কি? 1 নম্বর পয়েন্ট, রাজনৈতিক গুরুত্ব। আমরা এই প্রশ্নটি আলোচনা করার শুরুতে বলেছিলাম নির্দেশমূলক নীতিগুলি বাস্তবায়িত করার ক্ষেত্রে কেবলমাত্র রাজনৈতিক গণতন্ত্র থাকলে চলবে না, পাশাপাশি সামাজিক অর্থনৈতিক গণতন্ত্র থাকা ভীষণ প্রয়োজন। আর এই রাজনৈতিক গুরুত্ব কি বলা হচ্ছে? নির্দেশমূলক নীতিগুলির রাজনৈতিক গুরুত্ব রূপায়ণে সরকার উদাসীন হলে, অর্থাৎ সরকার যদি এটা প্রয়োগ না করে, তাহলে সরকারকে জনগণের কাছে জবাবদিহি দিতে হয়। আর কোন সরকার যদি জনগণের কাছে এই জবাবদিহি না দিয়ে থাকেন, তাহলে সেই সরকারের পতন কিন্তু অবধারিত। এদিক থেকে বিচার করলে আমরা বলতে পারি নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব বা তাৎপর্য আছে। 2 নম্বর আমরা কি বলছি? সাংবিধানিক গুরুত্ব। নির্দেশমূলক নীতির সাংবিধানিক স্বীকৃতি আছে, আর সেখানে বলা হয় এই সংবিধান অনুসারে নির্দেশমূলক নীতিগুলি বাস্তবায়িত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিতে পারেন। আর যদি কোনো সরকার, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ অমান্য করে, তাহলে ভারতীয় সংবিধানের 35 নম্বর ধারা অনুসারে ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। 3 নম্বর, আমরা বলেছিলাম রাজনৈতিক গণতন্ত্রের সাথে সামাজিক গণতন্ত্র, অর্থনৈতিক গণতন্ত্র। এবার আমরা সেই সামাজিক গুরুত্বটা আছে কিনা আমরা এবার একটু আলোচনা করে নেব। সেখানে বলা হচ্ছে সাংবিধানিক পথে নির্দেশমূলক নীতিগুলির সাহায্যে, সাংবিধানিক পথে নির্দেশমূলক নীতিগুলির সাহায্যে সমাজে বিপ্লব ঘটানো সম্ভব হয়। অর্থাৎ সমাজে সামাজিক বিপ্লব ঘটাতে হলে নির্দেশমূলক নীতিগুলির প্রয়োজন আছে। আর এই প্রসঙ্গে অস্টিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। রাষ্ট্রবিজ্ঞানে অস্টিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন নির্দেশমূলক নীতিগুলি হলো সামাজিক বিপ্লবের লক্ষ্যে উপনীত হওয়ার একমাত্র পথ।
আবার বলছি, নির্দেশমূলক নীতিগুলি হলো সামাজিক বিপ্লবের লক্ষ্যে উপনীত হওয়ার একমাত্র পথ। সুতরাং নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব বা তাৎপর্য আছে। এবার আসবো আমরা 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে আমরা কি লিখব? 4 নম্বর পয়েন্টে লিখব আমরা নৈতিক গুরুত্ব। আমরা জানি নির্দেশমূলক নীতিগুলির প্রভূত নৈতিক গুরুত্ব আছে। কেন আছে সেই প্রশ্নে আমরা আসব। কারণ নির্দেশমূলক নীতির প্রধান লক্ষ্য হল জনগণের জন্য অর্থনৈতিক ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা। আর সরকার এই নীতিগুলি বাস্তবায়িত না করলে ন্যায় বিচার লঙ্ঘিত হবে। আর ন্যায় বিচার লঙ্ঘিত হওয়ার কারণে সেখানে জনগণ সরকারকে অভিযুক্ত করতে পারে। বলা যায় এক্ষেত্রে জনগণের অসন্তোষ কিন্তু এখানে জমা হতে থাকে। আর এই অসন্তোষ যখন জমা হতে থাকে তার পরবর্তীতে আমরা দেখি সেই জনরোষ কিন্তু সরকারের বিরুদ্ধে আসতে পড়ে। এবার আমরা আসব, আমরা বললাম নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব বা তাৎপর্য আছে। একদল রাষ্ট্রবিজ্ঞানী বা পণ্ডিত মহল মনে করছেন এবং আরেক দল পণ্ডিত মহল মনে করছেন এগুলি কোনো গুরুত্ব নেই। আমরা সে আলোচনা করেছি। এবার আমরা সিদ্ধান্তে আসব। সিদ্ধান্তে আসতে গেলে আমাদেরকে ঠিক এইভাবে আলোচনা করতে হবে। পরিশেষে আমরা বলতে পারি যে নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব আমরা কোনো মতেই অস্বীকার করতে পারি না। কারণ এই নির্দেশমূলক নীতিগুলির মধ্যে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে সক্ষম হয় বা সমর্থ হয়। শুধু তাই নয়, ভারতবাসীর মনে অপরিসীম অপরিমেয় আশা আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে এই নির্দেশমূলক নীতি। তাই এই নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য বা গুরুত্ব আমরা কোনো মতেই অস্বীকার করতে পারি না। এটাই ছিল আমাদের উপসংহার। আর আমাদের এই চ্যানেল বা এই ভিডিও, এই আলোচনা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল শেষের কবিতা সুন্দরবন অ্যান্ড প্লিজ কমেন্টস। তো আজকে আমরা এখানে রাখি। আবার অন্য কোনো ভিডিও ঠিক তোমার সাথে এরূপভাবে আবার দেখা হবে। ছাত্রছাত্রীরা আসছে পাঠকেন্দ্রে, এবার আমার যাওয়ার বেলা।